SSC 2021-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, BDMCQ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রসায়নের অ্যাসাইনমেন্টের পঞ্চম অধ্যায়ের উপর যে 5 নম্বর অ্যাসাইনমেন্টটি তোমাদের দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা। আচ্ছা, আমরা যদি অ্যাসাইনমেন্টটা দেখি, তো অ্যাসাইনমেন্টটা তোমরা একটু পড়ে নিতে পারো যে যৌগের গঠন যেটা অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম, এটি অনুসরণ করে খাদ্য লবণ এবং মিথেনের এই জায়গাতে দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়মের গঠনগুলো দেখাতে বলা হয়েছে। পানিতে দ্রবণীয়তা এবং বিদ্যুৎ পরিবাহিতা, এই তিনটি জায়গায় মূলত এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিয়ে এই তিনটি বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো অ্যাসাইনমেন্টের জন্য একই রকমভাবে কিছু নির্দেশনা সেটি দেওয়া আছে, যে অষ্টক ও দুইয়ের নিয়ম লিখতে হবে, সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ও দ্রবণীয়তা লিখতে হবে, আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ও দ্রবণীয়তা লিখতে হবে, যৌগের বিদ্যুৎ পরিবাহিতা লিখতে হবে। এইভাবে কিছু নির্দেশনা এবং সেই নির্দেশনার আলোকে নির্দেশকও ঠিক করে দেওয়া হয়েছে। তো নির্দেশকে যে রুব্রিক্সে কতটুকু লিখতে হবে সেই তোমার কলেবরটা উল্লেখ করে দেওয়া আছে। অষ্টক ও দুইয়ের নিয়মের কোন উদাহরণটি কতটুকু নিয়ে লিখতে হবে, সমযোজী বন্ধন গঠন ও দ্রবণীয়তা সেটি কতটুকু লিখতে হবে, আয়নিক বন্ধন গঠন ও দ্রবণীয়তা এবং যৌগের বিদ্যুৎ পরিবাহিতা, মূলত মিথেন এবং সোডিয়াম ক্লোরাইড নিয়েই এই কাজগুলোর উপরে রুব্রিক্স তৈরি করে দেওয়া আছে। এখন তাহলে আসা যাক যে ক নাম্বার যে অ্যাসাইনমেন্টের ক নাম্বার যে নির্দেশনা, সেই নির্দেশনাটি মেনে আমরা উত্তরটি যদি দেখি, তো এখানে অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়মের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তো অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম এটি তোমাদের বইও সুন্দর করে দেওয়া আছে, সেই জায়গাতেই মূলত আমরা এটা তুলে দিয়েছি, তোমরা এটি পড়ে নেবে। তো এই অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা মূলত দুইয়ের নিয়মটি নিয়ে বেশি কাজ করেছে। বলা হয়ে থাকে যে অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক হচ্ছে এই দুইয়ের নিয়ম। তো মিথেন অণুর গঠনের ক্ষেত্রে আমরা অষ্টক নিয়মের ব্যাখ্যাটা একটু যদি দেখে নিতে চাই, তো এই চিত্রে থেকে দেখতে পাচ্ছ তোমরা যে কার্বনের শেষ কক্ষপথের যে 4টি বেজোড় ইলেকট্রন, তা হাইড্রোজেনের একটি করে ইলেকট্রনের সাথে শেয়ার করে নিয়েছে, যার কারণে কার্বনের শেষ কক্ষপথে অষ্টকপূর্ণ হয়ে গেছে। যদিও এখানে হাইড্রোজেনের অষ্টকপূর্ণ হয় নাই, কার্বনের অষ্টকপূর্ণ হয়ে তারা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করলো এবং হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের গঠন কাঠামো লাভ করেছে। তাহলে মিথেনের যে কার্বনের অষ্টক নিয়ম অনুসরণ করলো, এখন সেই মিথেনটিকে নিয়েই আমরা দুইয়ের নিয়মের ব্যাখ্যাটিও কিন্তু করে দিতে পারি, যে দুইয়ের নিয়মে যে বন্ধন গঠনের সময় যে জোড়া ইলেকট্রন থাকতে হবে, এক বা একাধিক জোড়া ইলেকট্রন, সেটিও কিন্তু এই মিথেন অণুর গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে শেষ কক্ষপথে 4 জোড়া ইলেকট্রন কিন্তু শেয়ার হয়েছে। এখানে হাইড্রোজেনের একটি করে মোট 4টি এবং কার্বনের 4টি, এই মিলে 4 জোড়া শেয়ার হয়েছে ইলেকট্রন। ফলে প্রতি জোড়ায় একটি বন্ধন হয়। এটি দুইয়ের নিয়মের অনুসরণ করেই হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে মিথেন এবং সেই অণুটি যেটি আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করলাম, সেখানে হাইড্রোজেন এবং কার্বন উভয় পরমাণুই কিন্তু দুইয়ের নিয়মটি অনুসরণ করে বন্ধন গঠন করেছে। আর আবার মিথেনের শুধু অষ্টক নিয়ম যেটি, সেটি কার্বন সেটি তো 4টি ইলেকট্রন শেয়ার করে তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করলো, কাজেই অষ্টক নিয়মও সেই সমর্থন করে গেছে। তাই আমরা বলতে পারি যে মিথেন অণু এটি অষ্টক এবং দুইয়ের অণু অনুসরণ করেছে। এখন দেখে নেওয়া যাক সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যাখ্যাটা কী হবে। তো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি, তো দেখব যে সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন এবং ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তো সঙ্গত কারণেই দেখা যায় তারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো যদি অর্জন করতে চায়, তাহলে ক্লোরিন তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে, আর ওই ত্যাগকৃত ইলেকট্রনটি মূলত ক্লোরিন গ্রহণ করবে। ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল তৈরি হয়, যার কারণে কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগটি তৈরি হয়। এখন এই জায়গাটায় যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে অষ্টক নিয়মটি মানল কিনা সেটি আমরা কিন্তু ব্যাখ্যা করেছি।
তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে অণুটি সেই অণুর ক্ষেত্রে 2 এর নিয়মের ব্যাখ্যা এবং অষ্টক নিয়মের ব্যাখ্যা আমরা এই আয়ন গঠন থেকেই দেখতে পাচ্ছি যে সোডিয়াম আয়ন তার শেষ কক্ষপথে কিন্তু 4 জোড়া ইলেকট্রন অর্থাৎ 8টি ইলেকট্রন প্রত্যেকটা জোড়া জোড়া করে আছে এবং ক্লোরাইড আয়ন যেটি সেটা সেখানেও কিন্তু তার শেষ কক্ষপথে 4 জোড়া ইলেকট্রন মানে অষ্টক পূর্ণ হয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখে নিই, সমযোজী বন্ধন গঠন ও দ্রবণীয়তা। তো মিথেন অণুর সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া যেটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথেন অণুতে একটি কার্বন পরমাণু আর 4টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1 এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। তো সর্বশেষ শক্তি স্তরে এই 4টি ইলেকট্রন কিন্তু কার্বনের রয়ে গেছে, তাই অষ্টক পূর্ণ করবার জন্য হাইড্রোজেনের ওই 4টি ইলেকট্রন সে 4টি হাইড্রোজেন থেকে নিয়ে শেয়ার করে তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করে। কারণ এই 4টি ইলেকট্রন কিন্তু কার্বনের ত্যাগ এবং গ্রহণ করা সম্ভব নয়, যার কারণে কিন্তু তার এই শেয়ার করেই বন্ধন তৈরি করা লাগছে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি যে কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন 4টি হাইড্রোজেন সাথে শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন গঠন হয়েছে। তো চিত্র থেকে তোমরা সেটা দেখে বুঝে নিতে পারবে। এই চিত্রটাকে কিন্তু আমরা সংক্ষেপেও প্রকাশ করতে পারি, আমি পরের স্লাইডে সেটি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিয়েই আমরা এখানে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দেখালাম এবং তাদের বন্ধন গঠনটা এখানে দেখাচ্ছে। তো এবার আসো মিথেন অণুর পানিতে দ্রবণীয়তার তত্ত্বীয় যে ধারণার সঠিক ব্যাখ্যাটা কি। আসলে সমযোজী যৌগ তো পানিতে দ্রবীভূত হয় না, কারণ তোমরা জানো যে সমযোজী যৌগের অণু পানিতে দ্রবীভূত হওয়ার মতো যথেষ্ট আয়ন তৈরি করতে পারে না। তারপর সেক্ষেত্রে মিথেন অণু পানিতে দ্রবীভূত হবে না, হ্যাঁ, কারণ পানি একটি পোলার সমযোজী যৌগ, সেটি আমরা পরের স্লাইডে দেখি। তাহলে আমরা দেখি যে পানির অণুতে যে একটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, অর্থাৎ পোলারিটি সৃষ্টি হয়, সেই পোলারিটি সৃষ্টি হওয়ার মূল কারণটা কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই পানিতে যে হাইড্রোজেন অক্সিজেন পরমাণু আছে, এদের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য রয়েছে, তাই না? সেই কারণেই কিন্তু এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জ আংশিক প্রান্ত যেটাকে আমরা বলি, যা প্লাস ডেল্টা এবং মাইনাস ডেল্টা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, সেটি কিন্তু তৈরি হয়। আর যে সমস্ত সমযোজী অণুতে পরমাণুগুলোর মধ্যে তেমন তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য তেমন থাকে না, সেটিতে কিন্তু আর এই ধরনের মানে আংশিক প্রান্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না, তাই তারা পানিতে দ্রবীভূত হতে পারে না। হ্যাঁ, এই চিত্র দিয়ে আমরা সেই আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তর সেটিকে আমরা দেখিয়েছি পানিতে। তো মিথেন অণুতে যেহেতু এই ধরনের কোনো প্রান্ত নেই, কাজেই পানির সংস্পর্শে আসলে মিথেন আর সেটি দ্রবীভূত হওয়ার মতো আয়ন দিতে পারে না, তাই মিথেন পানিতে দ্রবীভূত হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্ন গ নম্বর আয়নিক বন্ধন গঠন ও দ্রবণীয়তা সম্পর্কে দেখব। তো খাবার লবণ অণুর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ও পানিতে দ্রবণীয়তার ধারণা চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন গঠনের ধারণাটা তোমাদের কাছে আমার মনে হয় স্পষ্ট, কারণ এটি দীর্ঘদিন থেকে ক্লাস 8 থেকেই মনে হয় তোমরা দেখে আসছো। কাজে এটি নিয়ে আমি আর বেশি কথা বলবো না, আমরা এর দ্রবণীয়তা নিয়ে একটু দেখতে চাই। হ্যাঁ, সেখানে আমি বলছিলাম যে আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। এখানে দেখো যে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ সেটি দেখানো হয়েছে, যার কারণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণের মাধ্যমে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটি গঠিত হলো। এখানে চিত্রের মাধ্যমেই সেই বন্ধন গঠনটি দেখানো হয়েছে যে সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ক্লোরিনকে দিচ্ছে, ফলে সোডিয়াম আয়ন তৈরি হলো এবং ক্লোরিন ওই একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। এই দুটো আয়নের মধ্যে আকর্ষণের ফলেই কিন্তু মূলত সোডিয়াম ক্লোরাইড অণুটি গঠিত হয়। এবার দেখব আমরা সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়তার বিষয়টি। তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু এটি একটি আয়নিক যৌগ হওয়ার সুবাদে এই সোডিয়াম ক্লোরাইডের অণুতে সোডিয়ামের ধনাত্মক এবং ক্লোরাইডের ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক প্রান্ত আছে। আবার পানি পোলার যৌগ হওয়ার কারণে পানিতে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত কিন্তু রয়েছে, তাই না? তো সোডিয়াম ক্লোরাইড যখনই পানির সংস্পর্শে আসে তখন সোডিয়াম ক্লোরাইডের এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পানির অপোজিট প্রান্ত কর্তৃক আকৃষ্ট হয়, যার কারণেই কিন্তু মূলত সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়। এখানে চিত্রের সাহায্যে আমরা পানির
যে পোলারিটি, সেই পোলারিটিটা দেখানোর চেষ্টা করেছি, এবং সোডিয়াম ক্লোরাইড কিন্তু ওই সেই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তই পানির এই আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত দ্বারাই কিন্তু আকৃষ্ট হয়ে পানিতে দ্রবীভূত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমরা সেই জিনিসটি কিন্তু চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে যে সোডিয়াম আয়ন তার চারিদিকে পানির যে ঋণাত্মক প্রান্তগুলো আকৃষ্ট হয়ে আসছে, ওদিকে ক্লোরাইড আয়ন তার চারিদিকে হাইড্রোজেনের ধনাত্মক আয়নটা আকৃষ্ট হয়ে আসছে। মূলত এইভাবেই আয়নগুলোর চারিদিকে পানির অণুগুলো ঘিরে ধরে এবং পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়। আমরা এখন দেখব সবশেষ কোশ্চেন, যেটি যৌগের বিদ্যুৎ পরিবাহিতা। তো এখানে মিথেন ও সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবাহিতার ধারণা চিত্র সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এই চিত্রের মাধ্যমে মূলত আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের বিদ্যুৎ পরিবহনটা দেখানোর চেষ্টা করেছি। যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা নিলে দেখা যাচ্ছে তার মধ্যে যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এটি একটি ক্যাথোড এবং অ্যানোড প্রান্ত নিয়ে তড়িৎ কোষ তৈরি করা হয়েছে, যেখানে তড়িৎদ্বার দুটি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, সোডিয়াম আয়ন যেটি সেটি ঋণাত্মক প্রান্তের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে এবং ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে, এবং এই আয়নে বিভক্ত হওয়ার মাধ্যমে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটি বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়। তো বলছিলাম শিক্ষার্থীরা যে চিত্রে যে বিষয়টি সেটিরই কিন্তু এখানে বর্ণনাটা লিখে দেওয়া হয়েছে, তোমরা বর্ণনাটা দেখে নেবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড তো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করলো, কিন্তু আরেকটি যৌগ যেটি মিথেন, সেটিকে করবে? আসলে মিথেন তো পানিতে দ্রবীভূতই হয় না, আমরা একটু আগেই তো সেটার ব্যাখ্যা দেখেছি। কারণ মিথেনে যথেষ্ট আয়ন তৈরি করার ক্ষমতা নেই পানিতে দ্রবীভূত হওয়ার মতো, এবং মিথেনে কার্বন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু খুবই কম। সেই কারণে মিথেন পানিতে দ্রবীভূত হবে না, আবার এই ধরনের তড়িৎ রাসায়নিক কোষের মাধ্যমে তার বিদ্যুৎ পরিবহন আমরা ব্যাখ্যা করতেও পারবো না। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছো, এবং এই সহজ অ্যাসাইনমেন্টটি তোমরা তোমাদের বইয়ের আলোকে এই গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবে। আশা করি তোমরা সুন্দর নাম্বার, ভালো নাম্বার পেয়ে যাবে। তো ধন্যবাদ জানাই সবাইকে, এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখবার জন্য তোমাদের আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি।